বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এখানে জলীয় বাষ্প এবং বায়ুর চাপের ধারণা নিয়ে যে মূল কথাগুলো এখানে আছে সেটি হলো যে আমাদের প্রতিনিয়ত বাষ্পায়ন প্রক্রিয়া বা শতবাষ্পীভবন প্রক্রিয়াতে পানি কিন্তু বাষ্প হওয়া শুরু হয়েছে। এই যে পানিগুলো যে প্রতিনিয়ত বাষ্প হচ্ছে, সেই পানিগুলো বাষ্প হয়ে আকাশে তারা বায়ুর সাথে মিশে জলীয় বাষ্প আকারে ঘুরে বেড়াচ্ছে। এই জলীয় বাষ্প কিন্তু বায়ুর ভিতরে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসে। একটি হলো তার তাপ ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, দুই হলো সেটি বায়ুর চেয়ে হালকা হওয়ায় বায়ুর চাপ কমায় ফেলে, তিন হলো সেই বায়ুটা তখন আর্দ্রতাপূর্ণ হয়। এই বৈশিষ্ট্যগুলো থাকার ফলে নর্মাল শুষ্ক বায়ুতে বায়ুর ভিতরে অভ্যন্তরে তেমন কোনো শক্তি থাকে না, কিন্তু এইরকম আর্দ্র জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়। তার অভ্যন্তরে কিন্তু সে শক্তি ধারণ করে, কারণ তার নিজস্ব ভাবেই তো, যেহেতু সে তাপ ধারণ করে বসে আছে। কারণ জলীয় বাষ্প হওয়ার অর্থ কি, সে তো তোমার পানির একটি বাষ্পীয় অবস্থা, হ্যাঁ বিশেষ অবস্থায় সে গেছে, তার মানে সে প্রচুর কিন্তু তাপ শোষণ করে নিয়ে বসে আছে। আমাদের দক্ষিণাঞ্চলে যখন এই যে তোমার নিম্নচাপ সৃষ্টি হয়ে সেগুলোর ভেতরে যখন প্রচুর পরিমাণে শক্তি সঞ্চয় হয়, সেটি কিন্তু পরবর্তীতে ছোট আকারের ঘূর্ণিঝড় এবং আরো শক্তি সঞ্চয় করে সেটি বড় আকারের ঘূর্ণিঝড়ে রূপান্তর হয়, মূলত এই জলীয় বাষ্পর কারণে। কারণ জলীয় বাষ্প যদি সেখানে না থাকতো, তাহলে ওই ওই স্থানের বায়ু যতই গরম মানে উষ্ণ হোক, কিন্তু সেটিতে অত বেশি কিন্তু শক্তি থাকতো না। কারণ বায়ুতে তাপ ধরে রাখার মতো বস্তু আছে মূলত 2 থেকে 3টা। এর এক নম্বরে আছে হলো তোমার জলীয় বাষ্প, 2 নম্বর হলো তোমার কার্বন ডাই অক্সাইড, 3 নম্বর হলো বিভিন্ন রকমের কণা, সেগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো তার মধ্যে প্রথম দুটো হলো বায়ুর একটা অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে, কিন্তু এটি প্রচুর পরিমাণে তাপ শক্তিকে তারা ধারণ করে। তা এই বিষয়গুলো কিন্তু এখানে লেখা আছে। এখন জলীয় বাষ্প থাকার ফলে কি হচ্ছে, না থাকলে কি হবে? থাকার ফলে সেই স্থানের যে আবহাওয়াটা হবে এটি এটি হবে অসহনীয় গরম। সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে, এবং ওই স্থানটা অনেক বেশি আর্দ্র হবে এবং বায়ু জলীয় বাষ্প সবসময় সম্পৃক্ত থাকবে। এখন এই যে সম্পৃক্ত থাকার ফলে কি হবে, যে নতুন করে আর সেখানে জলীয় বাষ্প সৃষ্টি হওয়ার অবস্থা বা অন্য দিক থেকে জলীয় বাষ্প আসার পরিবেশটা কিন্তু থাকবে না। এই জন্য সম্পৃক্ত আর অসম্পৃক্ত হিসেবে কিন্তু এখানে 2টা ভাগে অপশন দেওয়া আছে, যে জলীয় বাষ্প চাপের উপর ভিত্তি করে একটা আছে সম্পৃক্ত চাপ আর একটা হলো অসম্পৃক্ত চাপ। এটি 2 রকম মানে ক্যাটাগরিতে আমাদের কাছে আসে আর কি। আমরা এমনিতেই এই যে সম্পৃক্ত কথাটির অর্থতে যা বুঝি, সেটি সম্পৃক্ত আর অসম্পৃক্ত দ্রবণের বিষয়টির সাথে এটি তুলনীয়। যে একটা নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকার কথা, যদি সেই পরিমাণ জলীয় বাষ্পই যদি সেখানে থাকে, তাহলে সেই স্থানের বায়ুটা হবে কি, জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত, এবং সেই অবস্থায় ওই ওই বাষ্প যে চাপ প্রদান করবে সেটি হবে সম্পৃক্ত বাষ্পচাপ। আর অসম্পৃক্ত বাষ্পচাপ মানে হলো কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্থানের জলীয় বাষ্প যে পরিমাণ ওই বায়ুতে ধারণ করার কথা, যদি ওই বায়ুর অংশটি তার চেয়ে কম পরিমাণ জলীয় বাষ্প ধারণ করে থাকে, তাহলে সেখানে ওই জলীয় বাষ্পগুলো যে চাপ তৈরি করে সেটি হবে হলো অসম্পৃক্ত বাষ্পচাপ। এটি মোটামুটি আমাদের এখানকার অন্যতম প্রধান বিষয় আর কি। তো এগুলোর উপরে এই সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্পচাপের সাথে অনেকগুলো ধর্মের কিন্তু সম্পর্ক আছে। স্থির তাপমাত্রার আয়তন পরিবর্তন করলে যদি অসম্পৃক্ত বাষ্পচাপ থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই চাপ প্রয়োগ করার পরপরই কিন্তু ওটি অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত হয়ে যাবে। আবার যদি চাপ হ্রাস করা হয়, তাহলে সেটি সম্পৃক্ত থেকে আবার অসম্পৃক্ত হয়ে যাবে। এবং এক্ষেত্রে বয়েল বা চার্লসের সূত্রগুলো যেভাবে মানার কথা, সেটি কিন্তু সেভাবে মানবে না। কারণ জলীয় বাষ্প কিন্তু বায়ুর মূল উপকরণ নয়, এটি কিন্তু আমাদের বুঝতে হবে। এটি একটি সহযোগী উপকরণ। মূল উপকরণের মধ্যে পরে হলো মূলত 2টি গ্যাস, একটি হলো নাইট্রোজেন আর একটি হলো অক্সিজেন।
অক্সিজেন, হ্যাঁ। কারণ অন্য গুলো মিলে সবকিছু মিলে তো হলো তোমার 1 থেকে 2%। জি স্যার। আর নাইট্রোজেন তো একাই কত 27? না, ভুল হচ্ছে, নাইট্রোজেন হলো 70 78 থেকে সামথিং। 79 আচ্ছা পর্যন্ত, আর অক্সিজেন হলো 20 থেকে 21%। আচ্ছা, এখন আমরা যদি পরের পড়াটি দেখি, এখানে দেখো লেখচিত্র দেওয়া আছে, সেটি হলো সম্পৃক্ত এবং অসম্পৃক্ত অনুসারে চাপের সাথে আয়তনের সম্পর্ক, আর এটি চাপের সাথে তাপমাত্রার সম্পর্ক। দুইটার লেখচিত্র এখানে দেখানো আছে। 3 নম্বর রুলসে যেটি দেখানো হচ্ছে, এই লেখচিত্রের ব্যাখ্যা তো মনে হয় তুমি লেখচিত্রের বৈশিষ্ট্য অনুসারে পারবা, যে জি স্যার। আয়তন এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, কিন্তু চাপ বাড়লে আয়তন কমবে, আয়তন বাড়লে চাপ কমবে। আর এখানে যেটা দেয়া আছে, যদি এটি সম্পৃক্ত অবস্থা হয় নিচের দিকে, আর অসম্পৃক্ত হলে উপরের দিকে। এই সম্পৃক্ত অসম্পৃক্ত ব্যাপারটা হলো তোমার জলীয় বাষ্পের সাথে, জলীয় বাষ্প মানে কম থাকা বেশি থাকার উপরে ডিপেন্ড করে। 3 নম্বর রুলসে বলা হচ্ছে যে যদি অর্থাৎ চাপ স্থির রেখে তাপমাত্রার পরিবর্তন করলে অসম্পৃক্ত বাষ্পচাপের ক্ষেত্রে চার্লসের সূত্র অনুসারে আয়তনের পরিবর্তন ঘটে, অর্থাৎ আয়তন পরম তাপমাত্রা সমানুপাতিক হয়, কিন্তু চাপ স্থির রেখে বাষ্পকে বিভিন্ন তাপমাত্রায় সম্পৃক্ত করা যায় না। কাজেই স্থির চাপে সম্পৃক্ত বাষ্পচাপ চার্লসের সূত্র মেনে চলে, কিন্তু সম্পৃক্ত বাষ্পচাপ চার্লসের সূত্র কিন্তু মেনে চলবে না। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে যদি চার্লসের সূত্র অনুসরণ করতে হয়, তাহলে ওই বায়ুটাকে কিন্তু তোমার হলো জলীয় বাষ্প সাপেক্ষে অসম্পৃক্ত থাকতে হবে। যদি জলীয় বাষ্প দ্বারা এটি পুরোপুরি সম্পৃক্ত হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে চার্লসের সূত্র মানানো কঠিন হবে, কারণ চার্লসের সূত্রটা কিন্তু তোমার আহ তাপমাত্রার সাথে আয়তনের যে সম্পর্ক সেটির সাথে সংশ্লিষ্ট। যেখানে বায়ু যেরকম তাপমাত্রা অনুসারে বৃদ্ধি পাওয়া বা হ্রাস পাওয়া হয়, জলীয় বাষ্পটা কিন্তু তা হবে না। জলীয় বাষ্পের ব্যাপারটা কিন্তু এক পর্যায়ে গিয়ে জলীয় বাষ্প জমে কি হবে, তরল হয়ে যাবে। যেমন বায়ু তো তোমার ধরো 0 ডিগ্রি সেলসিয়াসে কি বায়ু কি কখনো তরল হবে? হবে না। কিন্তু জলীয় বাষ্প কিন্তু 0 ডিগ্রিতে আসলে কি হয়ে যাবে, তরল হয়ে সেটা যাবে। পানি হয়ে যাবে, হ্যাঁ। হ্যাঁ, আমি 0 ডিগ্রি তো আসা লাগবে না, হয়তো 10 ডিগ্রিতে আসছি পানি হয়ে যাবে, 20 ডিগ্রিতে আসছি পানি হয়ে যাবে। পানি হয়ে গেলে তাহলে ওই স্থানের বায়ুর যে ঘনত্ব সেটি কি থাকবে, ঠিক থাকবে? তখন না। বয়েল এবং চার্লসের সূত্র বায়ুর কণাগুলোর জন্য যেভাবে প্রয়োগ করা হচ্ছিল, তখন বাষ্পের কণাগুলোর জন্য কিন্তু সেভাবে প্রয়োগ করা যাবে না। এটি হলো এখানকার এই অংশের মূল কথা, যে আমি যে বয়েল এবং চার্লসের সূত্রটি যেভাবে প্রয়োগ করতেছিলাম, সেটি শুধুমাত্র ওই নির্দিষ্ট কন্ডিশনের বায়ুর জন্য, বাট সম্পৃক্ত বা জলীয় বাষ্পপূর্ণ বায়ুর জন্য কিন্তু এটি শর্ত সাপেক্ষে প্রযোজ্য। নির্দিষ্ট শর্তের মধ্যে পড়লে এটি মানবে, না হলে মানবে না। এটাই হলো এখানকার মূল সারমর্ম কথা। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি এখানে সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত বাষ্প, এটা মনে হয় তুমি রিডিং পড়লেই পারবা। কারণ সম্পৃক্ত বাষ্প মানে তো বললাম যে কোনো স্থানে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের মানে বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, যদি সেই পরিমাণই থাকে তাহলে সেটি সম্পৃক্ত, এবং ওই জলীয় বাষ্পগুলো ওই স্থানের বায়ুতে যে চাপ তৈরি করে সেটি সম্পৃক্ত বাষ্পচাপ। আর অসম্পৃক্ত বাষ্পচাপ ওটি যে কোনো আবদ্ধ স্থানে নির্দিষ্ট তাপমাত্রায় যে পরিমাণ জলীয় বাষ্প থাকা উচিত তার চেয়ে যদি কম পরিমাণ জলীয় বাষ্প থাকে, এবং সেই পরিমাণ জলীয় বাষ্প ওখানে যে চাপ তৈরি করে। আর বাকি গুলো আগে যে কথা পড়া হলো ওইগুলোই মোটামুটি দেয়া আছে। এখানে আছে জলীয় বাষ্পর চাপের সাথে জলীয় বাষ্পের সাথে বায়ুর চাপের সম্পর্ক দিয়ে সূত্র, অর্থাৎ জলীয় বাষ্প ক্ষেত্রে বায়ুর চাপের রিলেশনটা কেমন হবে, এটা দিয়ে সূত্র। আমরা ডাইরেক্ট সূত্রটা শুধু দেখব। তো সূত্রের শেষ লাইনটা কি দেওয়া আছে, সেখানকার সারমর্মটা হলো তোমার যে যদি আমাদের একটা ধ্রুব তাপমাত্রায় রাখা হয়, তাহলে সেক্ষেত্রে বাষ্পে কোনো বায়ুর ঘনত্ব তার চাপের সমানুপাতিক। চাপ যত বেশি হবে ঘনত্ব তত বাড়বে, চাপ যত কম হবে ঘনত্ব তত কম
কমে যাবে। এক্ষেত্রে কিন্তু তাপমাত্রা কিন্তু একটা নির্দিষ্ট পর্যায়ে থাকতে হবে। লেখাও আছে কিন্তু তাপমাত্রা স্থির হলে। এখানে যে উপরে যে রিলেশনটা আছে, এই যে এই রিলেশন থেকে তুমি এটা নিজেও বুঝতে পারবা। এই যে উপরে রিলেশনটা, এই যে দেখো এটা, এখানে যদি এই টিটা ধ্রুবক হয় তাহলে রো ভাগ হলো পি ইজিক্যাল টু ধ্রুবক হলো কে। এখন তাহলে এই যে রো ইজিক্যাল টু তাহলে কি কে ইন্টু কত হবে, কে ইন্টু পি না। কি এটা যদি তুলে দেই তাহলে কি রো ভেরিজিয়াস কি পি না। তার মানে চাপ যত বাড়বে ঘনত্ব তত বাড়বে, চাপ যত কমবে ঘনত্ব তত কমবে। আশা করি ক্লিয়ার। জি স্যার। এখানে যারা সম্পৃক্ত বাষ্পচাপ আয়তনের ওপর নির্ভর করে না, হ্যাঁ এটি তো অবশ্যই। আমি আয়তন ফিক্সড করে দিলাম, কোন জায়গায় জলীয় বাষ্প দ্বারা এটি সম্পূর্ণ ভরেও দিলাম, কিন্তু সেই জায়গায় চাপের কম বেশি হলো অথবা বিশেষ করে তাপমাত্রার কম বেশি হলো, তাহলে কি সেটি সম্পৃক্ত থাকলে অসম্পৃক্ত হবে, আবার অসম্পৃক্ত থাকলে সম্পৃক্ত হবে। কাজে আমার নির্দিষ্ট পরিমাণ আয়তন কি এখানে ডিপেন্ড করলো? অবশ্যই করলো। মানে এই বায়ুর ক্ষেত্রে যখন তুমি পড়াটা পড়বা জলীয় বাষ্প, তখন তোমাকে প্রত্যেকটা ক্রাইটেরিয়া বুঝে বুঝে পড়তে হবে যে কি কি অংশগুলো আছে। জি স্যার। আজকের এখানে আমরা লাস্ট অংশে যেটা আসলো সেটি হলো শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা। এই দুটো অংশ খুবই খুবই ইম্পর্টেন্ট। তুমি নিজেও জানো যে এখান থেকে প্রচুর অঙ্ক পরীক্ষায় আসে এবং প্রশ্ন ছোট ছোট প্রশ্ন হয় বা এমনি বিভিন্ন আঙ্গিকের প্রশ্ন আসে। এবং আবহাওয়ার এই বিদ্যা যেটি এখানে সংশ্লিষ্ট আছে সেটার জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। শিশিরাঙ্কটা কি? কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু যখন ওই স্থানে একটা নির্দিষ্ট তাপমাত্রার জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, তখন ওই নির্দিষ্ট তাপমাত্রাটাই হলো তোমার শিশিরাঙ্ক। যেমন তোমার রুমে এই মুহূর্তে হয়তো 10 লিটার জলীয় বাষ্প আছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে কোনো জলীয় বাষ্প সৃষ্টি মানে কুয়াশা তৈরি হচ্ছে না, মানে শিশির জমতেছে না। কিন্তু তুমি করলে কি এসি চালু করে দিলে, দেওয়ার পরে দেখা গেল যে ওই স্থানের ওই বায়ুর তাপমাত্রা ছিল আগে 30 ডিগ্রি সেলসিয়াস, সেটি কমে হলো 10 ডিগ্রি সেলসিয়াস। যখনই 10 ডিগ্রি হয়ে গেল তখনই কিন্তু ওই যে তোমার মনে আছে কি যে অসম্পৃক্ত বাষ্পচাপ দ্বারা যে বায়ুগুলো আছে সেই বায়ুগুলো কিন্তু তখন সম্পৃক্ত হয়ে যায়। সম্পৃক্ত হওয়ার সাথে তখন শিশিরাঙ্ক তৈরি হয়ে যাবে, অর্থাৎ জলীয় বাষ্পগুলো ঘনীভূত হয়ে শিশিরে পরিণত হবে। আশা করি এই ব্যাপারটা তুমি বুঝতে পারছো। এখন আছে হলো আপেক্ষিক আর্দ্রতা। আমাদের এই আর্দ্রতা বিষয়টা কিন্তু আছে দুই রকম, একটি আছে হলো পরম আর্দ্রতা আর একটি আছে হলো আপেক্ষিক আর্দ্রতা। তো প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি যে পরম আর্দ্রতাটা আসলে কি। তো তার আগে আমাদের একটু ধারণা নিতে হবে আর্দ্রতা মানে কি, কোন স্থানের বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে এবং কি পরিমাণ জলীয় বাষ্প সেখানে নেই, আরো কি পরিমাণ থাকা উচিত, এই জলীয় বাষ্প সূচকগুলো যে রাশির মাধ্যমে আমাদের কাছে উপস্থাপিত হয় সেটি হলো আর্দ্রতা। এবং এটার উপরে ওই স্থানের বায়ুতে আমরা বুঝতে পারি যে সেই স্থানের আবহাওয়াটা কতটা আমাদের আরামপ্রদ হবে, কতটা স্বাস্থ্যসম্মত হবে, অথবা আমরা সেখানে কোনো কিছু শুকাতে দিলে সেটি কত দ্রুত শুকাবে বা আস্তে শুকাবে, এটি কিন্তু ক্লিয়ারলি বোঝা যায়। তো পরম আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা এই দুই ভাগে আমরা আর্দ্রতাকে হিসাব করি। পরম আর্দ্রতা মানে হলো কোন স্থানে উপস্থিত যে পরিমাণ জলীয় বাষ্প ওই স্থানের বায়ুতে উপস্থিত থাকে। মানে ধরো আমি এখানে বসে ক্লাস করাচ্ছি, আমার এই রুমে হয়তো 5 লিটার জলীয় বাষ্প আছে, তাহলে এই যে 5 লিটার যে জলীয় বাষ্প আছে এই পরিমাণটা যে আমি উল্লেখ করলাম, আমার হয়তো এককের সাপেক্ষে কত থাকলো সেটি উল্লেখ করলাম, এই যে যা আছে সেটি উল্লেখ করাটাই হলো পরম আর্দ্রতা। এটি প্রয়োজনের তুলনায় কম আছে না বেশি আছে সেটি কিন্তু বোঝায় না, এটি খালি বোঝানো হয় যে কি পরিমাণ আছে সেটা বলো। আর আপেক্ষিক আর্দ্রতা হলো আমাদেরকে দুইটা তথ্য দেবে, একটি হলো ওখানে কি পরিমাণ, হ্যাঁ ওখানে কি পরিমাণ জলীয় বাষ্প আছে সেটি ধারণা দেবে, প্লাস আরো কি পরিমাণ হলে সেটি সম্পৃক্ত হবে সেটি ধারণা দেবে। সুতরাং আমাদের যদি প্রশ্ন করা হয় যে আমাদের কি পরম আর্দ্রতা বেশি দরকার না আপেক্ষিক আর্দ্রতা বেশি দরকার, অবশ্যই উত্তরটা হবে আপেক্ষিক আর্দ্রতা। কারণ আপেক্ষিক আর্দ্রতা জানলে আমরা পরম আর্দ্রতা তো এমনি জানতে পারছি, কারণ ওখানে কি পরিমাণ দরকার সেটি আছে, তার সাথে আমাদের এটি হয়ে যাবে। তো আমার মনে হয় যে তোমার এই এটার উপর ভিত্তি করে এখানে
সূত্র বের করে নিয়ে আসা হয়েছে। আমি এটার ব্যাখ্যায় যাচ্ছি না, ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনও নেই। আমাদের শুধু সূত্রের অবস্থান পর্যন্ত নিয়ে যাব। এই যে আর ইজিক্যাল টু ছোট এফ ভাগ বড় এফ গুণন হলো 100%। সেখানে ছোট এফটা মানে শিশিরাঙ্কে তোমার সম্পৃক্ত বাষ্পচাপ, আর বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপটা হলো বড় এফ। এখানে ছোট এফ বড় এফ মনে রাখার ক্ষেত্রে একটু সহজ হলো কি, বায়ুর তাপমাত্রাটা শিশিরাঙ্কের চেয়ে বেশি হয়, সুতরাং সেখানে সম্পৃক্ত বাষ্পচাপের পরিমাণটাও বেশি। যেটা বড় সেটা বড় এফ, যেটা ছোট সেটা ছোট এফ। সেটা ছোট এফ। ব্যাস এইটুকু হলেই হবে, 100% দিয়ে গুণ করা, এটা আমরা এমনি পারবো। তো এখানকার লাস্ট অপশনটা হলো, লাস্ট টপিক্সটা হলো তোমার কি তাৎপর্য। তো তাৎপর্য মানে কি, আমরা এখানে যদি বলি যে বায়ুর আর্দ্রতা 60%, বায়ুর আর্দ্রতা 70%, এর অর্থটা কি? এর অর্থটা হলো ওই নির্দিষ্ট স্থানের বায়ু ওই নির্দিষ্ট তাপমাত্রায় যে পরিমাণ জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হবে তার 60% সেখানে উপস্থিত আছে, আরো 40% বায়ু 40% জলীয় বাষ্প সেখানে ধারণ করতে পারবে। এটি হলো এখানকার মূল কথা। জি স্যার। ওকে, তা আজকে আমাদের জি পড়া ইনশাল্লাহ এই পর্যন্তই হবে। নেক্সট দিন আমরা ইনশাল্লাহ এর পরের পেজ থেকে পড়া শুরু করব। তো এখানে তুমি মোটামুটি শিশিরাঙ্ক পর্যন্ত এটি হলো। আর এই যে এই সূত্র ব্যবহার করে তো নিজেও জানো যে গাণিতিক টার্মের যথেষ্ট অঙ্ক পরীক্ষায় আসে। হ্যাঁ, তো আমার মানে পরামর্শ এটা হচ্ছে থাকবে যে, শুধু মানে হ্যাঁ হ্যাঁ, আমার অন্যরকম পরামর্শ কঠিনটাই। থাকবে যে তুমি মূল বই রিডিং করার সাপেক্ষে এই টপিক্সের অন্তত একটা দুইটা অঙ্ক আবার পুনরায় একটু মনে করে নিও, যাতে করে তোমার অঙ্কর অংশটির মধ্যে একটা ছোট্ট রিভিশন হয়ে যায়, অন্তত শুধু এই নিয়মটার। এই নিয়মের উপরে কিন্তু তোমার অনেকগুলো ভেরিয়েশন আছে, সেগুলো একটু দেখো আর কি। ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।